আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আজকের বিশেষ খবর। সুখেন্দু শেখর রায় তৃণমূলের এমপি। এর আগেও আরজিকর কাণ্ড নিয়ে তার অবস্থান দলের অস্তিত্ব বাড়িয়েছিল, কিন্তু তবুও সেই সুখেন্দু শেখর তার অবস্থান থেকে সরে আসেননি। এবার বাতিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর। তিনি লিখেছেন, 1789 সালে জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন বাস্তিল দুর্গের পতনের পর জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। কাকে বাস্তিল দুর্গের পতনের কথা মনে করালেন সুখেন্দু শেখর? এর আগে আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু শেখর। প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। এরপর সুখেন্দু শেখরকে তলব করেছিল কলকাতা পুলিশ। তারপর সেই পোস্ট ডিলিট করা হয়, কিন্তু সুখেন্দু শেখর যে তার অবস্থান থেকে সরে আসেননি। শাসক দলের সাংসদ হওয়া সত্ত্বেও তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। এর আগে কুণাল ঘোষ বলেছিলেন, কোনো একটা ভুল পোস্ট হয়েছে, ওনাকে প্রতিবাদ করা থেকে কেউ আটকায়, প্রতিবাদ করবেন কিন্তু ভুল তথ্যই দেবেন না। তাকে কেউ গ্রেপ্তারের কথা বলেনি। সুখেন্দু শেখর সম্পর্কে এর আগে জানিয়েছিলেন কুণাল ঘোষ। ফের গর্জে উঠলেন সেই সুখেন্দু শেখর। এর আগে মেয়েদের রাত দখলে সমর্থন জানিয়েছিলেন তিনি। বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচিতে বসেছিলেন। তবে এইবার একেবারে বাস্তিল দুর্গের পতনের কথা মনে করালেন তিনি। কিসের ইঙ্গিত? এই বাস্তিল দুর্গের ধ্বংসের কথা উল্লেখ করে তিনি কাকে সতর্ক করলেন? বাস্তিল দুর্গকে মাটিতে মিশিয়ে দিয়েছিল রাজা ষোড়শ লুইয়ের সরকারের। পতন হয়েছিল, সাধারণ জনতা গর্জে উঠেছিল। পতন হয়েছিল বাস্তিল দুর্গের, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল বাস্তিল দুর্গকে। ঐতিহাসিক ফরাসি বিপ্লবের জন্ম হয়েছিল। তবে সুখেন্দু শেখর নিজে অবশ্য সেই বাস্তিল দুর্গের পতনের কথা বলে ঠিক কাকে মনে করালেন সেই ভয়াবহ দিনের কথা, সেটা তিনি খোলসা করে লিখেননি। তবে এই পোস্ট অত্যন্ত ইঙ্গিতবাহী। এদিকে কুণাল ঘোষ ও তার নিজের অবস্থান স্পষ্ট করলেন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কেন বিচার চাই বলে তৃণমূলকে দাবি তুলতে হবে, সেই প্রশ্নেও তুলেছিলেন তিনি। আর এইবার সুখেন্দু শেখর মনে করালেন বাস্তিল দুর্গের পতনের কথা। তবে কি বাংলায় রাজতন্ত্র চলছে? এইবার কি জনতা গর্জে উঠবে? পতন হবে অন্যায়ের বাস্তিল দুর্গের? প্রশ্ন অনেক, কিন্তু উত্তরটা এখনো স্পষ্ট নয়। এই দিন কুমারটুলিতে খোলা হয় অভয়া ক্লিনিক। কুমারটুলি মৃত শিল্প সংস্কৃতি সমিতি কার্যালয়ের আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে অভয়া ক্লিনিক খোলা হয়। সেইখানে কার্ডিওলজি, ইএনটি, জেনারেল মেডিসিন সহ আরও কয়েকটি বিভাগের রোগী দেখেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ অব্যাহত। দাবি একটাই, বিচার চাই। কিন্তু 20 দিনের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত বিচার মেলেনি। এই অবস্থা অভিনবভাবে প্রতিবাদ আন্দোলন শুরু করছে। জুনিয়র ডাক্তাররা জায়গায় জায়গায় অভয়া ক্লিনিক খুলে তারা টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছে। আজ রবিবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ক্যাম্প করে টেলিমেডিসিন পরিষেবা দেন, যার মধ্যে রয়েছে কুমারটুলি, ধর্মতলা, যার মধ্যে রয়েছে কুমারটুলি, ধর্মতলা, শিয়ালদা, রবীন্দ্র সদন প্রভৃতি। অক্সিজেন দেওয়ার জন্য সেমিনার হলে ঢুকেছিল দাবি সঞ্জয়ের। সেই অভিশপ্ত রাতে আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালে সেমিনার হলে ঢোকার কোনো অভিপ্রায় ছিল না। সঞ্জয় রায় এমনই দাবি করেছেন। রিপোর্ট অনুযায়ী সঞ্জয় দাবি করেছেন যে সেমিনার হলে ঢুকে একজনকে পড়ে থাকতে দেখেছিল। পরিচিত এক রোগীর অক্সিজেনের দরকার ছিল, সেই জন্য ডাক্তারের খোঁজে আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালের ওপরে তলায় উঠেছিল। এমনই দাবি করল আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়। রিপোর্ট অনুযায়ী সঞ্জয় দাবি করেছেন যে ডাক্তারের খোঁজে সেমিনার রুমে ঢুকেছিল আর সেইখানে ঢুকে একজনকে পড়ে থাকতে দেখেছিল, তাকে ধাক্কা মারার পরেও সাড়া না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল আর ভয়ে পালিয়ে গিয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। যদিও সূত্রের খবর, সঞ্জয়ের সেই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারীদের মনে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সিবিআই অধিকারের কাছে সঞ্জয় দাবি করেছে যে সেই রাত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেমিনার হলে যাওয়ার কথাই ছিল না। কাকতালীয়ভাবে সেমিনার হলে ঢুকে পড়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। সিবিআই সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানা হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ার দাবি করেছে যে সেই দিন তার এক পরিচিত রোগীর অক্সিজেন লাগতো। তাকে যাতে অক্সিজেন দেওয়া যায় সেই জন্য ডাক্তারের খোঁজ করছিল সে। আর ডাক্তারের খোঁজ করতে করতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের উপরে গিয়েছিল। সেই সময় গেটে কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না, কেউ আটকায়নি তাকে।
বিনা বাধায় গিয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। ভয় পেয়ে পালাতে গিয়ে পড়ে গিয়েছিল ব্লুটুথ দাবি সঞ্জয়ের। সূত্রের খবর, সিবিআই গোয়েন্দাদের কাছে সঞ্জয় দাবি করেছে সে যে সেমিনার হলে ঢুকে দেখেছিল যে একজন পড়ে আছেন, তাকে ধাক্কা মেরেছিল, কিন্তু কোনো সাড়া শব্দ না করায় ভয় পেয়ে গিয়েছিল সঞ্জয়। পালানোর সময় কোনো একটা বস্তুতে হোঁচট খেয়েছিল আর তার জেরে ব্লুটুথ ডিভাইস পড়ে গিয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। যে ব্লুটুথ ডিভাইসের সূত্রে ধরা সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। চিনত না, তরুণী চিকিৎসককে চিনত না দাবি সঞ্জয়। সূত্রের খবর, সঞ্জয় দাবি করেছে যে তরুণী চিকিৎসককে চিনত না সে। যদিও সিবিআই এর হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তাতে দেখা গিয়েছে যে 8ই আগস্ট 11টা নাগাদ ওই তরুণী চিকিৎসকের দিকে তাকিয়েছিল সঞ্জয়। সেই সময় তরুণী চিকিৎসকের সঙ্গে আরও 4 জন জুনিয়র ডাক্তার ছিল বলে সূত্রের খবর। ডাক্তারি ছাত্রীদের কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার চল শুরু হয়েছিল, এমনই মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই জন্য ক্ষমা চাইলেন তিনি। কাকলি আবার আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালে পড়াশোনা করেছিলেন। ডাক্তারি ছাত্রীদের কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার চল শুরু হয়েছিল। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যিনি নিজেও একজন চিকিৎসক। শুধু তাই নয়, আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতাল থেকে পড়াশোনা করেছিলেন। যে হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে, আর সেই কাকলি রবিবার বলেন, নিজের মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি। আমার কোনো কথাই যদি কারো ভাবাবেগে আঘাত লাগে তাহলে আমি ক্ষমা চাইছি। আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। চিরকালই আমি মহিলাদের কল্যাণ এবং অধিকার পক্ষের সওয়াল করে এসেছি, তাতে অবশ্য বিতর্ক থামেনি। কাকলি ঠিক করে বলেছিলেন। গত শুক্রবার সংবাদ মাধ্যমে এবিপি আনন্দের অনুষ্ঠানে কাকলি বলেছিলেন, কেউ রাতে কাজ করতে করতে বিছানায় নেই বলে মাটিতে শুয়ে পড়েছে, এটা ডাক্তাররা ছাড়া আর কেউ করে না। সেটা হচ্ছে আমি পাশ করার 25 বছর পরে। কিন্তু আমি সেই দিনও বলেছি যে ছাত্রীদের কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল। তিনি আরও বলেন, যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি, আমার ছেলেরা নিন্দা করেছে বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছে। তারা কিন্তু প্রতিতজ্জা চিকিৎসক এইখানে, কিন্তু সে যে কোলে বসে পরীক্ষার বিষয়টা যে এই জায়গায় এসে দাঁড়াবে, সে উৎকোচ নিয়ে পরীক্ষার পাশ করানো হবে বা কারো থিসিস আটকে রাখা হবে, যদি সে ভাবতে পারিনি। অসম্মানজনক এবং নিন্দনীয় মন্তব্য কাকলি। সেই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হন চিকিৎসকদের একাংশ। ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার তরফে কাকলির বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে নালিশ জানানো হয়। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার তরফে জানানো হয়, কাকলি যে মন্তব্য করেছেন তা একেবারে রুচিহীন, অসম্মানজনক এবং নিন্দনীয়। মহিলা চিকিৎসকের প্রশ্নের মুখে দাঁড় করেছিলেন। সেই সঙ্গে অভিযোগপত্রে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার তরফে জানানো হয়, মহিলা চিকিৎসকদের যোগ্যতা, পেশাগত দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ওই মন্তব্য। সেই পরিস্থিতিতে কাকলিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে কাকলি থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যই পদ কেড়ে নেওয়ার আর্জি জানানো হয়। তারপর ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ। 2006 সালে সিঙ্গুরে টাটা মোটর গাড়ি কারখানার জন্য আমি জমি অধিগ্রহণ করেছিলাম তৎকালীন বাম সরকার। তাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল, ফলে বাধ্য হয়ে ফিরে যেতে বাধ্য হয় টাটাদের। সেই সংক্রান্ত মামলা 2000 রয়েছে। রাজ্য সরকার সেই আবহে সিঙ্গুরে জমি চাষযোগ্য করে তোলার দাবি জোরদার করলেন কৃষকরা। এই নিয়ে তারা রাজ্য সরকারের কাছে দাবিপত্র জমা দিয়েছিলেন। শুক্রবার সিঙ্গুর বন্ধা জমির পূর্ণ ব্যবহার কমিটির সদস্যরা নবান্নে যান, তবে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেননি। পরে ইমেলের মাধ্যমে তাদের দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। তাদের দাবি হয়,
জমিকে চাষযোগ্য করে তুলতে হবে, না হলে সেইখানে শিল্প করতে হবে। 2006 সালে সিঙ্গুরের টাটা মোটর গাড়ি কারখানার জন্য আমি জমি অধিগ্রহণ করেছিলাম। তৎকালীন বাম সরকার তাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল, ফলে বাধ্য হয়ে ফিরে যেতে বাধ্য হয় টাটাদের। সেই সংক্রান্তে মামলায় 2016 সালে সুপ্রিম কোর্ট জমি দখলকে বেআইনি ঘোষণা করেছিল। শীর্ষ আদালত প্রায় 1000 একর জমি চাষযোগ্য অবস্থা এনে কৃষকদের ফিরিয়ে দিতে বলেছিল। তবে কৃষকদের অভিযোগ 8 বছর হয়ে যাওয়ার পরেও এখনও সিঙ্গুরের বেশিরভাগ জমি চাষের অযোগ্য। উল্লেখ্য, সিঙ্গুরে এই সমস্ত কৃষকদের মধ্যে 21 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়, যার নাম সিঙ্গুর বন্ধা জমি পূর্ণ ব্যবহার কমিটি। সেই কমিটির তরফে যুগ্ম আহ্বায়ক দুধ কুমার ধারা অভিযোগ করেন, শুধু চাষ হচ্ছে 300 একর জমিতে, বাকি জমি ব্যবহার করা হচ্ছে না। সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে না, বাসও হচ্ছে না, আবার শিল্পও হচ্ছে না। তাই বাকি জমি অবিলম্বিত ব্যবহারযোগ্য করে তুলতে হবে। জমিকে চাষের যোগ্য করে তোলার পাশাপাশি তাদের দাবি হলো নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। অধিগ্রহণের আগে জমিতে যে ধরনের অধিকার কৃষকদের ছিল তা ফিরিয়ে দিতে হবে। 100 জমিতে যে ছোট শিল্প ছিল সেইগুলি ফিরিয়ে আনতে হবে। জমি চাষযোগ্য করা না গেলে কারখানা করতে হবে এবং অব্যবহৃত জমির উপর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বক্তব্য, এই দাবি ঠিক নয়, কারণ 90% জমি চাষযোগ্য। শুধুমাত্র কিছু জমির মালিক বাইরে থাকেন, তাদের জমিতে চাষ হয় না। তৃণমূলের দাবিকে অস্বীকার করেছে সিপিএম। তাদের বক্তব্য, তৃণমূল প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যা কথা বলছেন। 700 একর জমিতে চাষ হয় না। ফিরছি আবহাওয়া খবর। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া নিয়ে বড় খবর দিল আবহাওয়া দফতর। আজ শুক্রবার দুপুরের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী শনিবার ও রবিবার ভারী বৃষ্টি চলবে। জেলায় জেলায় আবহাওয়া দফতরের রিপোর্ট জানাচ্ছে, গভীর নিম্নচাপ ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপের প্রভাবে বাংলায় চলবে বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। শনিবার সমুদ্র উত্তাল হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি 2-1 পলসা চলবে। শনিবার থেকে উল্লেখযোগ্য গয়ভাবে বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে অর্থাৎ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি 2-1 জায়গায় পলসা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজও। দুপুর পর্যন্ত নিবিড়ভাবে কয়েক পলসা হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল কমবে বৃষ্টির পরিমাণ। কাল শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা। আগামী 7 দিন কোথায় কোথায় বৃষ্টি। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।